মেয়েদের মন কখন যে কি চায় তার হিসেব মেয়েরা নিজেরা কি স্বয়ং ঈশ্বরও দিতে পারবে না। আমি বেশ ভদ্র মেয়ে ছিলাম এইচএস দেওয়া পর্যন্ত। এইচএস দেওয়ার পর হঠাৎ যেন নিজের মধ্যে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করলাম। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় আমার উপর অনেক চাপ। সবাই চায় আমি ভালো রেজাল্ট করে একটা চাকরি করি, আমিও সেটাই চাই। তবে গত কয়েক মাস ধরে না আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না। আমার এই ডাসা ডাসা ডাব আর ওটা কুমড়োর মতো। আমি দেখতে বেশ সুন্দরী, খুব একটা লম্বা নই, তাই এই ডাব আর কুমড়োগুলো না বেশ বেশি থাকে। আমার অনেক বান্ধবীরই বিয়ে হয়ে গেছে, অনেকের বয়ফ্রেন্ডও আছে। তারা মাঝে মাঝে এই গল্পগুলো আমাদের সাথে করে। আমি চুপচাপ করে শুনি আর বাড়িতে এসে নিজে নিজেই ডাবের সঙ্গে খেলতে থাকি। কিন্তু এভাবে আর কদিন আমি পারছিলাম না। একটা সুযোগ খুঁজছিলাম যেখানে আমি একবারের জন্য হলেও একটু তৃপ্তি পেতে পারি। কী আছে, কী অসুবিধা আছে? যা আছে সেটা তো আমারই। এই চিন্তা ভাবনাটা এর আগে আমার মাথার মধ্যে ছিল না। এটা গত কয়েকদিন থেকে আমার ভীষণ কষ্ট দিচ্ছে। এইচএস দেওয়ার পর আমি চলে গেলাম আমার পিসির বাড়িতে ঘুরতে। পিসি দুজনেই এমএনসিতে চাকরি করে, বেশ উঁচু পদে। পিসি সকালবেলা কোনোরকম একটা রান্না করে বেরিয়ে যায়, দুজনেই ফেরে প্রায় রাত 7:30 8টার মতো। সারাদিন ওই বাড়িতে আমি একাই থাকি। আসার সময় কতগুলো বই কিনে নিয়ে এসেছি। চুপ করে একা একা থাকলে বই পড়ি আর নানান রকম ভিডিওস দেখি। খুব ভাবছিলাম একটা সুযোগ করে দাও ঠাকুর, একটা সুযোগ করে দাও। তবে কি জানেন তো, আমি না ঠিক করে নিয়েছিলাম যে আমি কোনো চেনা মানুষের সাথে কোনো সুখ চাই না। আমি এমন মানুষের সঙ্গে সুখ চাই যার সঙ্গে আমার প্রথম আলাপ হবে, কিংবা যার সঙ্গে আমার আর কোনো দিনই আলাপ হবে না। সেদিন সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। পিসি দুজনে চলে গেছে কাজে। আমি সকাল সকাল স্নান সেরে একটা হালকা নাইটি পরে টিভি ছেড়ে বসে পড়েছি আর আমার চেরি ফলটার সাথে খেলছি। খেলাটা ভীষণ উঠেছিল, ঠিক ওই মুহূর্তেই কলিং বেল বেজে উঠলো। ভীষণ বিরক্ত হলাম, এই মুহূর্তে আবার কে এলো? কিন্তু কিছু করার নেই, বাধ্য হলাম গেট খুলতে। গেট খুলে দেখি এক মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা ব্যাগ। দেখি মনে হলো সেলসম্যান। আমি বললাম, বাড়িতে কেউ নেই, আপনি পরে আসুন। আমি ওনার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় উনি বললেন, না না দাঁড়ান। বলছি, আমি জানি যে বাড়িতে কেউ নেই, আসলে এই বাড়িতে যে ম্যাডাম থাকে উনি আমার রেগুলার কাস্টমার। আমি কলকাতা থেকে এসেছি, উনি প্রতি মাসে আমার কাছ থেকে কিছু কসমেটিক্স প্রোডাক্ট নেন এবং আমি দিয়ে যাই। আজকে আমার এখানে সবাইকেই দেওয়া হয়ে গেছে, শুধু এই ম্যাডামের বাড়িতেই ঢোকা বাদ ছিল। আমি জানি উনি বাড়িতে নেই, অফিসে গেছেন। আমাকে বলেছেন 1 ঘন্টা অপেক্ষা করতে, 1 ঘন্টা পর উনি চলে আসবেন। ওনার কথাটা শুনে বিশ্বাস হলো, তবুও আমি ক্রস চেক করার জন্য পিসিকে একবার ফোন করলাম। পিসি বললেন, হ্যাঁ উনি ঠিকই বলছেন, কোনো চিন্তা নেই, উনি হার্মলেস। তুই ওনাকে বসার ঘরে বসতে দিয়ে 1 কাপ চা বানিয়ে দিতে পারলি। আমি 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসছি। উনি আবার আজকে চলে গেলে পরের মাসে আসবে। তাই পিসির এত তোড়জোড়। বললো, কোনো ভয় পাস না, তুই ওনাকে বসতে দে। পিসির কাছ থেকে কনফার্মেশন নিয়ে আমি ওই লোকটিকে ঘরে বসতে দিলাম। আমি টিভি চালিয়ে রেখেছিলাম, বেচারা একা একা বাইরে বসেছিল, তাই বললাম, আপনি ভেতরে এসেই বসুন। উনি ভেতরে এসে বসলেন। হঠাৎই তখন টিভিতে একটা অন্যরকম সিন চলতে শুরু করলো। একটা অচেনা লোকের সামনে ওরকম একটা সিন দেখে আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হলো। তবে অনুভূতিটা আমার বেশ চেনা। ওনাকে ওখানে বসে আমি ওখান থেকে কেটে পড়লাম। রান্নাঘরে এসে চা বানাতে শুরু করলাম।
কেন জানি না মনের মধ্যে একটা শয়তানি বুদ্ধি এলো। মনে মনে ভাবলাম, আচ্ছা এনাকে একটু উত্তেজিত করলে কেমন হয়, মানে পুরুষ মানুষরা ঠিক উত্তেজিত হলে কীরকম লাগে এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আমি তাকেই বলেছি, আমি দেখতে বেশ সুন্দরী। আমি চা বসিয়ে আলতো করে নাইটির ওপরের দুটো বোতাম খুলে রাখলাম, আর ওনার সামনে এমনভাবে গেলাম যাতে ডাব দুটো দেখা যায়। একদিকে চায়ের জল ফুটছে আর আমি টিভির সামনে, ওনার সামনেই বসে আছে, টিভি দেখছি। আমি দেখছি উনি আর চোখে মাঝে মাঝে আমার ডাবগুলোর দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারলাম ওষুধে কাজ হয়েছে। এবার আমি ওখান থেকে আবার রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে বাকি দুটো হুক খুলে দিয়ে এলাম। একটু নড়াচড়া করলে ডাবগুলো আপাত মস্তক দেখা যাচ্ছে। আমি তো সেটাই চাইছি। আবার গিয়ে ওনার সামনে বসলাম। দেখলাম উনি বেশ লাল হয়ে গেছেন আর বারবার ডাব দুটোকেই দেখছেন। মাঝে মাঝে আমি আবার কায়দা করে চুলকুনির ভাব করে ডাব দুটো ইচ্ছে করে ওনাকে দেখাচ্ছি, মানে যতটুকু দেখানো যায়, যতটা ওনাকে উত্তেজিত করা যায়। দেখলাম ওনার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে, যদিও দিনটা বেশ ঠান্ডা। এরপর আমি রান্নাঘরে গিয়ে চা নিয়ে এলাম, কিন্তু চা নিয়ে আসার আগে আমার বাকি অন্তর্বাসটুকুনো রান্নাঘরে করে এলাম। বুঝতে পেরেছি নিশ্চয়ই কিসের কথা বলছি। তারপর আমি চা নিয়ে এসে ওনাকে চা দিলাম। যখন চা দিলাম ইচ্ছে করে নিচু হয়ে দিলাম যাতে উনি সবটা দেখতে পায়, এবং উনি চাটা নিয়ে ওদিকে তাকিয়ে থাকলেন। আমি বুঝতে পারলাম এনার কিছু কিছু হচ্ছে এবং ইনি অস্বস্তিতে পড়ে গেছেন। হঠাৎ তিনি বাথরুমে গেলেন। বাথরুম থেকে এসে দেখলেন আমি টিভি দেখছি। একটা পা ভাঁজ করে উঁচু করে রেখেছি আর একটা পা পেতে রেখেছি। এমনভাবেই বসেছি যাতে ওনার সাইড থেকে লাল চেরিটা একেবারে স্পষ্ট বোঝা যায়। উনি চা খেতে খেতে হঠাৎ আমার দিকে তাকিয়ে কীরকম একটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। এরকম একটা মেয়েকে এই অবস্থায় দেখে যে কোনো মানুষই এরকম হতে পারে, বাড়িতে কেউ নেই, তার মধ্যে আবার এই। যাই হোক, দেখলাম অনেকক্ষণ হয়ে গেল উনি নিজের সীমা অতিক্রম করছেন না, কিন্তু আমি কেন জানি না নিজেকে আটকাতে পারলাম না। আমি হঠাৎ ওনাকে জিজ্ঞেস করে বসলাম, আপনি কোথা থেকে আসছেন? উনি বললেন দমদম থেকে। বললাম আপনার বাড়িতে কে কে আছে? বললো আমার মা, স্ত্রী আর আমার 4 বছরের ছেলে। ভাবলাম বিবাহিত, তাহলে রিস্ক অনেকটা কম। বললাম আচ্ছা আচ্ছা, আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনার 4 বছরের একটা ছেলে আছে। এই বলে আমি আরেকবার ডাব দুটো ওনাকে দেখিয়ে দিলাম চুলকুনির ভাব ধরে। দেখলাম উনি আবার কেমন একটা কেঁপে উঠলেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব? উনি বললেন হ্যাঁ বলুন। আমি বললাম আমার না একটা সমস্যা রয়েছে, এই কথাটা আমি কখনো কাউকে বলিনি, আপনি যেহেতু কসমেটিক্সের বিজনেস করেন তাই আপনাকে বলছি। উনি বললেন কী সমস্যা? ওটা আমার না একটা দাগ রয়েছে, যে দাগটা অনেক কিছু ব্যবহার করে উঠছে না। উনি বললো কোথায়? আপনার মুখে তো কোনো দাগ নেই, বেশ ফর্সা ধবধবে মুখ। না না, দাগটা মুখে নয়। উনি বললেন তাহলে কোথায়? বললাম আছে একটা জায়গাতে, আমি ঠিক আপনাকে বলতে আচ্ছা আপনাকে কী বলবো, আপনি তো এক ধরনের ডাক্তারই বটে। ছিল নাকি তেল দিচ্ছিলাম। বলছি স্কিন স্পেশালিস্টের কাছে কিছু লুকিয়ে লজ্জা করে তোলা আপনি, তাই না? আমি বললাম যে না, বলুন বলুন, দ্বিধা না করে বলুন কী হয়েছে আমার। ওনার দৃষ্টি কিন্তু এখনও মাঝে মাঝে আমার চেরি ফলের দিকেই। আমি হঠাৎ করে বললাম আমার এই ডান দিকের ডাবটাতে একটা দাগ হয়েছে অনেক দিন ধরে, সেটা উঠছে না, ফর্সা ডাব তো, তাই দেখা যায়, বোঝা যায়। উনি আমার এই কথাটা শুনে কেমন একটা কেঁপে উঠলেন। আমি বললাম দেখবেন? উনি বললেন হ্যাঁ। বললাম হ্যাঁ দেখবেন নাকি, আপনি তো স্কিন স্পেশালিস্ট, এই ধরনের প্রবলেম তো আপনাকে বলাই যায়, তাই না?
আশা করি আপনার অভ্যেস আছে। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ অভ্যেস আছে মোটামুটি। আচ্ছা কেমন দাগ দেখি। এই বলে সাহস করে আমি ডান দিকের ডাবটা সম্পূর্ণটা বের করে দিলাম। ওনার তো অবস্থা তখন কাহিল, উনি রীতিমতো কাঁপছেন। আমারও আমার প্রচুর উত্তেজনা রয়েছে, তবে আমি ওনাকেই দেখে যাচ্ছি। উনি বললেন, কোথায় দাগ? আমি বললাম, দূর থেকে দেখতে পাবেন না, কাছে এসে দেখুন। উনি চায়ের কাপটা কাঁপতে কাঁপতে হাত থেকে রাখলেন, কাছে এসে বললেন, কোথায়? আমি বললাম, এই সাইডে ধরুন, ধরে দেখুন। উনি ওনার ডান হাতটা আমার ডাবের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে বললেন, কোথায়? বললাম, নিচের দিকে। উনি ডাবটা তুলে দেখলেন, বললেন, এখানে তো সেরকম কোনো দাগ দেখতে পাচ্ছি না। বলছে, আছে, আপনি ভালো করে দেখুন। উনি বড় বড় চোখ করে দেখতে থাকলেন। আসলে ওই মুহূর্তে কী করবেন বেচারা বুঝতে পারছিলেন না। হঠাৎ ওনার মনে হলো যে নিশ্চয়ই এই মেয়েটি আমার কাছ থেকে কিছু চাইছে, নাহলে কোনো মেয়ে এরকম কাজ করতে পারে না। এবার উনি সাহস করে বললেন, আপনার অন্য ডাবেও কি ঠিক এরকমই দাগ আছে? আমি বললাম, আমি তো দেখিনি, দেখুন তো আছে কি না। এই বলে সাহস করে ওই ডাবটা ওনার হাতে দিলাম। লোকটার তো অবস্থা একেবারে গলা কাটা পাঁঠার মতো থরথর করে কাঁপছে। এরকম সিচুয়েশানে যে কোনো মানুষের ঠিক তাই হবে। আমি বললাম, আমার আরেকটা অসুবিধা আছে, আমি মাঝে মাঝেই এই ডাবের বৃন্তের দিকে কেউ টাচ করলে আমি বুঝতে পারি না। উনি বললেন, বুঝতে পারেন না? এই যে দেখুন, আমি ধরছি, বুঝতে পারছেন না? বলছি, হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি, তবে খুব একটা না। উনি বললেন, দাঁড়ান, আমি একটা পরীক্ষা করে দেখি, যদি আপনি বুঝতে না পারেন তবে আমাকে জানাবেন। এই বলে আমার ডাবের বৃন্তের মধ্যে উনি আদর করতে শুরু করলেন, কখনো হাত, কখনো ঠোঁট, কখনো দাঁত দিয়ে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমার ডাসা ডাসা ডাবগুলোকে নিয়ে খেলা করলেন। আমি আর তখন সইতে পারছি না, অনেক কিছুই তখন ভিজে গিয়েছে। এবার উনি বললেন, আচ্ছা আপনার ডাবের পরীক্ষা তো মোটামুটি শেষ, তা বলছি আপনার চেরি ফলের কোনো সমস্যা আছে? আমি বললাম, না চেরি ফলের কোনো সমস্যা নেই। বলে, না না দেখান না, একটু দেখি, কোনো সমস্যা থাকলে আমি তো স্পেশালিস্ট, আমি আপনাকে হেল্প করতে পারবো। আমি বললাম, না চেরি ফলটা ঠিকই আছে। বলছে, না না একবার দেখিয়ে দিন, ডাক্তারের কাছে যখন এসছেন, এতটা পরীক্ষা করাচ্ছেন, বাকিটাও করিয়ে নিন। আমি বুঝতে পারলাম এই ভদ্রলোক অন্য কিছু করার তাগিদে রয়েছে। আমি বললাম, ঠিক আছে, আপনি তাহলে দেখে নিন। এই বলে উনি কাপড়টা ওপরে তুলে আমার চেরি ফলটা দেখলেন। এরকমভাবে একটা চেরি ফল দেখে ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেল। উনি বললেন, দাঁড়ান আমি টেস্ট করে দেখি। এরপর চেরি ফলের স্বাদ নিতে শুরু করলেন। স্বাদ নিতে নিতে উনি কখন যে নিজের সীমা অতিক্রম করতে চলেছেন আমি সেটা বুঝতেই পারিনি। হঠাৎ দেখি উনি একটা বড় যন্ত্র বার করলেন, যন্ত্রটা ফুঁসছে। আমি বললাম, এটা তো অনেক বড়। বলল, হ্যাঁ অনেক বড় আর শক্ত। বললাম, এই যন্ত্র দিয়ে টেস্ট করা আমার পক্ষে সম্ভব হবে না, আমার চেরি ফলটা ফেটে যাবে। বললো, কিচ্ছু হবে না, আপনি নির্ভয় থাকুন। আমি বললাম, না আমি এই পরীক্ষাটা করতে দেবো না। উনি বললেন, যন্ত্রটা একবার পরীক্ষাটা স্টার্ট করি না, তারপর বুঝতে পারবেন ঠিক কেমন লাগে। আমি বললাম, না, কিন্তু উনি তখন ওনার পিক পয়েন্টে পৌঁছে গেছেন, আমার কোনো বাধা বারণে উনি মানছেন না। এবার আমি ফার্স্টে শুরু করেছি, আমার ভয় লাগছে, এই মানুষটি তো আমাকে কোনো রকম বাধা দিতে দিচ্ছে না। তিনি বললেন, আজকে আপনি যদি বাধা দেন তবু পরীক্ষাটি আমি করেই ছাড়বো, তার চেয়ে ভালো আপনি নিজে থেকেই পরীক্ষাটি করতে দিন। আমি কী করবো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখলাম ব্যাগ থেকে একটা প্রোডাক্ট বার করে ওনার যন্ত্রের উপরে লাগিয়ে উনি বললেন, আপনি চুপ করে শুয়ে থাকুন। আমি চুপ করে থাকলাম, আর উনি ওনার যন্ত্রটি দিয়ে আমার চেরি ফলটিকে পরীক্ষা করতে শুরু করলেন। আমি বললাম, আমার খুব ব্যথা করছে, আমি পরীক্ষা করাতে পারবো না। উনি বললেন, একটু ধৈর্য ধরুন, এখনই ভালো লাগতে শুরু করবে। আমি না করলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছিলেন না। রীতিমতো আমার মুখে চাপ দিয়ে যন্ত্রটিতে পরীক্ষা করতে শুরু করলেন, খুব জোরে জোরে পরীক্ষা করতে শুরু করলেন। এক সময় আমি বিছানার চাদর খামচে ধরলাম। উনি আমার এদিক সেদিকে প্রচুর পরীক্ষা করলেন।
আর এদিকে যন্ত্রের পরীক্ষা তো চলেই যাচ্ছে। প্রায় 5 থেকে 10 মিনিট পরীক্ষা চললো। তারপর দেখলাম উনি খুব উত্তেজিত হয়ে গেলেন। উত্তেজিত হয়ে আমার চেরি ফলের ভেতরে একটা জিনিস ফেলে দিলেন। আমি বললাম, ওটা কী ছিল? বললো, ওটা একটা মলম। পরীক্ষা শেষ, তাই মলমটা পড়ে গেল। চিন্তা করবেন না, ওষুধ আছে, আমি দিয়ে যাব। আমি খুব ভয় পেয়ে গেলাম। তখন মনে হলো এটা আমি কী করে ফেললাম। তবে যতটুকু সুখ নেওয়ার আমরা দুজনেই তা নিয়ে নিয়েছি। চরম তৃপ্তি পেলাম। এরপর আমি বললাম, এই যে মলমটা ভেতরে গেল, এটা থেকে কিছু প্রবলেম হবে না? বললো, না, কোনো প্রবলেম হবে না। আমি আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে যাচ্ছি। এই প্রোডাক্টটা কিছুক্ষণ পর আপনি ওরালি ব্যবহার করবেন। আমি বুঝে গেলাম উনি ঠিক কী বলতে চাইছিলেন। এরপর উনি বাথরুমে গেলেন, হাত পা ধুলেন, পিসিমণির জন্য অপেক্ষা করতে থাকলেন। পিসিমণি কিছুক্ষণ পর ফোন করে বলল, আমি আজকে আসতে পারবো না, মিটিংটা অনেকক্ষণ চলবে। তুই ওনাকে বল যে প্রোডাক্টগুলো আমাকে দে, সেগুলো তোকে দিয়ে চলে যেতে। আমি ওনার কাছ থেকে ফোন করে সব ব্যবহার জেনে নেব। আমি বললাম, ঠিক আছে। ভদ্রলোকের কথা শুনে উনি আমাকে বললেন উনি আরেকবার পরীক্ষা করতে চান। ওনার মনে হলো আমার মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু আমি কিছুতেই ওনাকে পরীক্ষা করতে দিতে চাইছিলাম না। কারণ প্রথমবার পরীক্ষা করার পর আমি ভীষণ ব্যথা পেয়েছিলাম। আমি ঠিকঠাক হাঁটতেও পারছিলাম না। আমি বুঝে পেরেছিলাম উনি পাক্কা খিলাড়ি, কিন্তু উনি আর কোনো কথাই শুনলেন না। উনি এবার আমাকে ভেতরের একটা রুমে নিয়ে গেলেন। বললেন, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি মন খুলে চিৎকার করতে পারো। দেখো, চিৎকার করলে ব্যথাটা কম লাগবে আর আমার পরীক্ষাটাও ভালো করে হবে। মোটামুটি এক প্রকার উনি জোর করেই আমার সাথে পরীক্ষা করতে শুরু করলেন। আমি বারবার কাকুতি মিনতি করছিলাম, আর না, হয়ে গেছে, অনেক পরীক্ষা হয়েছে। উনি বললেন, না, এটা শেষ পরীক্ষা। এবার পরীক্ষাটা করলে পরীক্ষাটা কমপ্লিট হবে, আমি একটু পরেই চলে যাব। তখন আমার আফসোস হবে, তোমারও আফসোস হবে। তুই পরীক্ষাটা একবার করিয়েই নাও। বাধ্য হলাম ওনার কথায় সায় দিতে। এরপর উনি আস্তে আস্তে আবার যন্ত্র চেরি ফলের করলেন। আমি তখন আরও বেশি ব্যথা পেলাম, কারণ আগেরবার কেটে গিয়েছিল। কিন্তু ওনার গতি এবার আরও বেশি বেড়ে গেল। উনি বললেন, আমার স্ত্রীর সঙ্গেও কখনো আমি এরকমভাবে পরীক্ষা করিনি। এতটা তৃপ্তি আমার স্ত্রীও আমাকে দিতে পারেনি। সত্যি তোমার কাছে পেয়ে, তোমাকে দেখে আমার অনুভূতি হলো, পেশেন্ট যদি হয় ভালো, তো ডাক্তারের পরীক্ষা করতে বেশ লাগে। এই বলে তখন তিনি 45 মিনিট ধরে আমার সাথে পরীক্ষা করলেন। আবার সেই একই ঘটনা ঘটালেন। আমি বললাম, বারবার যে মলম ঢালছেন, এরপর যদি ইনফেকশান হয়ে যায়? বললো, কোনোভাবেই হবে না। এরপর দেখবে তোমার শুধু মলম নিতে ইচ্ছা করবে। আর যেটা দিয়ে গেছি ওটা ওরালি নিয়ে নিও, কোনো রকম ইনফেকশানের কোনো ভয় নেই। এই বলে উনি ঘর থেকে বেরিয়ে যাবে। আমি তখন উঠে কোনো রকম দাঁড়িয়েছি। উনি ওনার সব প্রোডাক্ট আমাকে দিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন। যাওয়ার আগে উনি আরেকবার দরজার কোণায় নিয়ে ডাবগুলোকে ইচ্ছে মতো নিয়ে খেললেন এবং দাঁত বসিয়ে যাওয়ার সময় বললেন, এটা থেকে ইনফেকশান হতে পারে, তাই এটাতে একটু বোরোলিন লাগিয়ে নিও।